আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা 5 নম্বর ক্লাস করব এবং আজকের ক্লাসটা হচ্ছে দ্রাব্যতার উপরে। আর এই দ্রাব্যতার যত টাইপের কোশ্চেন আছে, যত টাইপের কনসেপ্ট আছে, আমরা সবগুলোই আমরা এই ক্লাসের মধ্যে শেষ করব। তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমাদের এইচএসসিতে কিন্তু কোনো বইই পূর্ণাঙ্গ না। মানে এমন না যে একটা বই তুমি যদি পূর্ণাঙ্গভাবে পারো তাহলে তুমি সব কিছু কমন পাবা, এমন না। কিন্তু তোমাকে এটা জানতে হবে কিছু কিছু টপিক এমন আছে যেগুলো হাজারি স্যারের বইয়ে আছে কিন্তু অন্যান্য বইয়ে নাই, আবার কিছু টপিক অন্য বইয়ে আছে যেটা হাজারি স্যারের বইয়ে নাই। তোমাদের যদি মেইন বই যেটা পড়ো সেটা যদি হাজারি স্যারের বইও হয় তাহলে অবশ্যই বাড়তি টপিক কিন্তু তোমাকে পড়তে হবে। মানে যেই টপিকটা আসার মতো টপিক এটা তোমাকে জানতে হবে। তো আমি ক্লাসগুলো এমনভাবেই নেই যাতে করে তোমাদের সেই বাড়তি টপিকগুলো সহকারে কভার হয়। বেস বই একটাকে ধরি যেইটাকে বেস ধরে আমরা ক্লাসগুলো করি, কিন্তু তার সাথে বাড়তি যেই কনসেপ্টগুলো দরকার, বাড়তি যেই মানে ম্যাথগুলো দরকার বা বাড়তি বাড়তি যেই টাইপের প্রবলেমগুলো দরকার সেগুলো নিয়ে কিন্তু এই ক্লাসগুলোতে বলা হচ্ছে। তো আজকের এই দ্রাব্যতার পার্টটাও কিন্তু এইরকমই। দ্রাব্যতার পার্টে অনেকগুলো পার্ট আছে যেগুলো হাজারি স্যারের বইয়ে নাই, কিন্তু তোমাকে পড়তে হবে। এগুলো পরীক্ষায় আসে, শুধু অ্যাডমিশনে আসে তা না, একাডেমিকেও আসে, তাই তোমাকে পড়তে হবে। আর এটা কিন্তু একাডেমিক টু অ্যাডমিশন ফুললি কভার করা হচ্ছে। তো আসো আমরা শুরু করি। আমরা প্রথমে আমরা যদি বলি দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার আগে আমাদেরকে জানতে হবে দ্রব কি জিনিস, দ্রাবক কি জিনিস এবং দ্রবণ কি জিনিস। দ্রব মানে যেই জিনিসটা দ্রাবকের মধ্যে দ্রবীভূত হয়, যেই জিনিসটা দ্রবীভূত হয় তাকে দ্রব বলে, এটা কম পরিমাণে থাকে। আর দ্রাবক কি জিনিস? যেইটাতে দ্রব দ্রবীভূত হয়, যেটা বেশি পরিমাণে থাকে। আর দ্রব এবং দ্রাবক মিলে সেটাকে বলে দ্রবণ। তাহলে সলিউট, সলভেন্ট এবং হচ্ছে সলিউশন। তাহলে আমরা যখন দ্রব বলবো এই দ্রব, আর যখন দ্রাবক বলবো এই দ্রব আর দ্রাবক মিলেই কিন্তু দ্রবণ তৈরি হবে, তাই না? যেমন খুবই নর্মাল একটা এক্সাম্পল হচ্ছে চিনি, এটা হচ্ছে একটা দ্রব সলিউট, তার সাথে আমি পানি দিয়েছি, পানিটা হচ্ছে দ্রাবক, চিনি পানি দিয়ে তোমার হচ্ছে শরবত তৈরি হবে, এটা হচ্ছে শরবতটা হচ্ছে দ্রবণ। তো এখন তোমার এই যে দ্রবণটা যে আছে, এই দ্রবণটা যে তৈরি হলো, এই ক্ষেত্রে আমি তোমাদেরকে যদি বলি যে এই দ্রবণটা অনেক টাইপের হতে পারে। তার মধ্যে একটা টাইপ হচ্ছে এই দ্রবণটা অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ মানে কি? তোমাদেরকে দুইটা টাইপের দ্রবণের কথা বলি। একটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, আরেকটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। যদিও আরেক টাইপের দ্রবণ আছে তোমার অতিপৃক্ত দ্রবণ। তো প্রথমত আমি তোমাদেরকে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত এই দুটা দ্রবণ নিয়ে আলোচনা করব। সম্পৃক্ত দ্রবণ মানে কি? সম্পৃক্ত দ্রবণ মানে একটা দ্রবণে সর্বোচ্চ যে পরিমাণ দ্রব উপস্থিত থাকতে পারে ততটুকুই যদি থাকে তাহলে সেটাকে বলা হয় সম্পৃক্ত দ্রবণ, এবং তার চেয়ে যদি কম থাকে সেটাকে বলে অসম্পৃক্ত দ্রবণ। এই কথার অর্থ কি? মনে করো তুমি একটা গ্লাসের মধ্যে পানি নিয়েছো, পানি নিয়ে তুমি চিনি দিয়ে গুলাচ্ছ, শরবত তৈরি করবা। তো চিনি দিলা, 2 চামচ দিলা, গুলে গেল, আরেক চামচ দিলা, গুলে গেল, এরপরে আর 1 ফোঁটা দিচ্ছ, আর গুলছে না। যখন 1 ফোঁটা দিলেও আর গুলবে না, একটা দানা দিলেও গুলবে না, আর মানে ওইটা তলানি পড়বে, তখন এই অবস্থাটাকে বলবো আমরা সম্পৃক্ত অবস্থা। মানে হাইয়েস্ট যে পরিমাণ দ্রবীভূত থাকার কথা, যেইটা থাকতে পারে সেই পরিমাণই আছে, সেইটাকে আমরা বলবো সম্পৃক্ত। আর অসম্পৃক্ত মানে তার চেয়ে কম। ওই যে প্রথমে যে 1 চামচ দিছি সেটা কম। মনে করো 3 চামচ হচ্ছে সম্পৃক্ত। যদি আমি বলি 3 চামচ চিনি দিলে দ্রবণটা সম্পৃক্ত হবে, তাহলে 1 চামচ বা 2 চামচ বা খুবই কম পরিমাণ দিলে এটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। মানে সর্বোচ্চ যে পরিমাণ থাকতে পারে ওটাই দিলে এটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন বা সম্পৃক্ত দ্রবণ। আর তার চেয়ে কম থাকলে অসম্পৃক্ত দ্রবণ বা আনস্যাচুরেটেড সলিউশন। এখন তার সাথে অতিরিক্ত দ্রবণ হচ্ছে সুপার স্যাচুরেটেড সলিউশন বলে একটা জিনিস আছে, এটাও আমরা পড়ব পরে। এখন কথা হলো যে আমরা প্রথমেই দ্রাব্যতা কাকে বলে এটা যদি জানতে চাই। দ্রাব্যতা হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা এবং নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। আচ্ছা, এর সাথে আমরা কিছু কথা বলবো। সেটা হলো আধুনিক
সংজ্ঞা অনুসারে, আধুনিক সংজ্ঞা অনুসারে সম্পৃক্ত দ্রবণের যে ঘনমাত্রাটা, এটাকে আমরা সাধারণত আধুনিক সংজ্ঞা অনুসারে আমরা গ্রাম পার লিটারে ইউজ করি অথবা মোল পার লিটারে ইউজ করি আধুনিক সংজ্ঞা অনুসারে। এটার আরও একটা পোর্শন ছিল গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, গ্রাম পার 100 গ্রাম H2O বা দ্রাবক, গ্রাম পার 100 গ্রাম H2O, প্রতি 100 গ্রাম H2O-তে কত পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, অথবা প্রতি 100 গ্রাম দ্রাবকে কি পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে। তো এইগুলোর জন্য আমরা যে সংজ্ঞাটা দেই, সেই সংজ্ঞাটা এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায়, যে এই দুটার জন্য যদি আমরা সংজ্ঞাটা দিই এই দুটার জন্য, তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম বা মোল দ্রব্য দ্রবীভূত থাকে, এটাকে আমরা বলবো হচ্ছে দ্রাব্যতা। একে আমরা দ্রাব্যতা বলবো। তো এটা হচ্ছে আমাদের আধুনিক সংজ্ঞা অনুসারে বিষয়টা, এটা সঠিক। আগের সংজ্ঞা অনুসারে আগে আমাদের মেইনলি যেই দ্রবণটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক। এটা গ্রাম পার 100 গ্রাম দ্রাবকে যদি আমি সংজ্ঞাটা দিই, তাহলে আসবে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 100 গ্রাম দ্রাবকে, দ্রাবকটা সাধারণত পানি হয়, 100 গ্রাম পানিতে, দ্রাবক মানে আমরা পানি ধরতে পারি, পানিতে 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত থাকে তাকে আমরা বলবো হচ্ছে গ্রাম পার 100 গ্রাম দ্রাবকে দ্রাব্যতা। তো দুটা ভাবে করে ইউজ করা হয়, মানে তুমি দুটা দিয়েই তুমি কাজ চালাইতে হবে এবং দুটা সম্পর্কেই জানতে হবে। মজার ব্যাপার, উপরের পোর্শনটা যদিও হাজারী স্যারের বইয়ে আছে, নিচের পোর্শনটা হাজারী স্যারের বইয়ে নাই, এবং নিচেরটা দিয়ে প্রচুর পরিমাণ কোশ্চেন একাডেমিকেও আসছে, এইচএসসিতে আসছে, তোমাদের কলেজে আসবে, তোমাদের অ্যাডমিশনে আসবে, এবং উপরের পোর্শনটা আবার গুহ স্যার বা অন্যান্য স্যারের বইয়ে নাই। উপরেরটাও কিন্তু ইম্পর্টেন্ট, উপরেরটাই যেমন উপরেরটা দিয়ে গত বছর এই তোমার কুয়েট ভর্তি পরীক্ষা কোশ্চেন আসছে, উপরেরটা দিয়েও আসে, আবার মানে এইচএসসিতেও কোশ্চেন আসছে। তাই দুইটাই জানতে হবে, কোনো বই পূর্ণাঙ্গ না, মানে দুইটাই মিলাই তোমাকে পড়তে হবে, বুঝছো? তো আসো, মানে আমার ক্লাসটা করলে তুমি পুরাটা বুঝে যাবা, আর কোনো ঝামেলা থাকবে না। তো প্রথমেই দ্রাব্যতার যে বিষয়টা আছে, আগে আমি যদি বলি দ্রাব্যতা এবং তাপমাত্রা, দ্রাব্যতার সাথে তাপমাত্রার রিলেশন কি, দ্রাব্যতার সাথে তাপমাত্রার যে রিলেশনটা, এই রিলেশনটা মানে একটা 3টা জিনিসের উপর ডিপেন্ড করে। তিনটা ক্ষেত্রে 3টা ভিন্ন ভিন্ন রকম দ্রাব্যতা দেখা যায়। 3টা ক্ষেত্রের 3টা কি ভিন্ন ভিন্ন? একটা ক্ষেত্রের নাম হচ্ছে যদি দ্রবণটা তাপহারী হয় তাহলে একরকম, যদি দ্রবণটা তাপ উৎপাদী হয় তাহলে একরকম, এবং এইখানে যদি তোমার ক্যালাস পানি থাকে, ক্যালাস পানি যুক্ত সেগুলো যুক্ত যেগুলো পদার্থ আছে তাদের ক্ষেত্রে আরেক রকম। তাহলে 3 ক্ষেত্রে 3 রকম, যে তাপহারীর ক্ষেত্রে একরকম, তাপ উৎপাদীর ক্ষেত্রে একরকম, এবং ক্যালাস পানি থাকলে আরেক রকম। বুঝছো? ক্লিয়ার? তাহলে এখন তোমাদেরকে প্রথমেই যদি আমি বলি যে তাপহারীর ক্ষেত্রে কি রকম হয় এবং কেন হয়। তাপহারীর ক্ষেত্রে যেই জিনিসটা হয় ভালো করে বুঝো, আমাদের তো দ্রব প্লাস দ্রাবক মিলে তো দ্রবণ হয়, তাই না? দ্রবণ হয়। তাপহারী মানে কি বলতো? তাপহারী মানে এখানে তুমি তাপ যোগ করেছ। আচ্ছা, তাপহারী দ্রবণে ডেল এইচ এর মান ধনাত্মক নাকি ঋণাত্মক? তাপহারী দ্রবণের ক্ষেত্রে ডেল এইচ এর মান হচ্ছে, তাপহারী মানে কি, তাপ দিছো মানে এই পাশে প্লাস, তার মানে ডেল এইচ এর মান হচ্ছে প্লাস, পজিটিভ, তোমরা জানো। আচ্ছা, তাপহারীতে তোমাকে আমি যদি জিজ্ঞেস করি যে লাসাতেলের নীতি অনুসারে তাপহারীতে তাপ দিলে বিক্রিয়া কি সামনের দিকে যায় নাকি পিছনের দিকে যায়? বলো, বিক্রিয়া সামনের দিকে যায় না পিছনের দিকে যায়? তাপমাত্রা বাড়ালে কোন দিকে যায়? আমরা জানি তাপমাত্রা বাড়ালে ডান দিকে যায়, মানে সামনের দিকে যায়, সম্মুখী বিক্রিয়া হয়। তাপহারীতে তাপ বাড়ালে সামনের দিকে যায় না? মনে আছে? তাপ বাড়ালে সামনের দিকে যায়। আমি মানে
এটা তোমাদের ক্লাস 9-10 থেকেই পড়ে আসছো। তো তাপহারী বিক্রিয়ায় তাপ বাড়ালে সামনের দিকে যায়, আর তাপ উৎপাদী বিক্রিয়ায় পিছনের দিকে যায়। যেহেতু সামনের দিকে যায়, তাহলে তুমি যদি তাপ বাড়াও তাহলে কিছু পরিমাণ দ্রব আর দ্রাবক মিলে দ্রবণ তৈরি করবে, তার মানে দ্রাব্যতাটা বেড়ে যাবে। তার মানে কি, দ্রাব্যতাটা কিন্তু বেড়ে যাবে। কথা কি বুঝলা? তার মানে দ্রাব্যতা তোমার বেড়ে যাবে, এই দ্রাব্যতাটা কিন্তু বেড়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে তাপহারী যদি আমার কাছে দ্রবণ থাকে, তাপহারী দ্রবণের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াচ্ছ, সেই ক্ষেত্রে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে। ক্লিয়ার? এটা কারা কারা বুঝছো? বুঝেছো? ওকে। যেমন তোমাকে তোমাকে বলতে পারি, যেমন হচ্ছে সোডিয়াম নাইট্রেট, নাইট্রেট লবণগুলো, পটাশিয়াম নাইট্রেট, এই রকমের অনেকগুলো আছে তাপহারী দ্রবণ। আমি দুইটা এক্সাম্পল দিলাম। নাইট্রেট লবণগুলো সাধারণত তাপহারী হয়। এতে তাপমাত্রা বাড়ালে তোমার তাপমাত্রা দ্রাব্যতা বৃদ্ধি পায়। তারপরে গ্লুকোজ, এই টাইপের অনেকগুলো আছে যেগুলো তাপহারী দ্রব্য। দিয়ে দিই গ্লুকোজ। আচ্ছা, এরপরে যদি তোমার তাপ উৎপাদী যদি হয়, তার মানে দ্রব প্লাস দ্রাবক মিলে তোমার দ্রবণ তৈরি করছে, এই ক্ষেত্রে ডেল এইচ এর মান কি? নেগেটিভ মানে কি হইলো? তাহলে তাপমাত্রা বাড়াইলে পিছনের দিকে যাবে, তার মানে দ্রবণ তৈরি না হয়ে দ্রবণটা আরো ভেঙে যাবে, তার মানে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমে যাবে এই ক্ষেত্রে। তার মানে এই ক্ষেত্রে জিনিসটা হবে এইরকম। এগুলো কি? এগুলোর এক্সাম্পল যেমন সালফেটগুলো, যেমন কপার সালফেট, জিঙ্ক সালফেট, ঠিক আছে, জিঙ্ক সালফেট, তারপরে তোমার ফেরাস সালফেট, সোডিয়াম সালফেট, এগুলো হচ্ছে তাপ উৎপাদী দ্রবণ। তাপ উৎপাদী দ্রবণ মানে যেখানে দ্রব আর দ্রাবক মিলে দ্রবণের সাথে তাপ উৎপন্ন হয়। এখানে তাপমাত্রা বাড়ালে, আমরা জানি তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে পিছনের দিকে যায়, তার মানে দ্রবণ দ্রবীভূত হবে না, তার মানে এইটা কিন্তু আমাদের নিচের দিকে যাবে। এখন আরেকটা আছে আমাদের ক্যালাসের ক্ষেত্রে। ক্যালাস মানে যেখানে পানি আছে, সেই ক্ষেত্রে যেমন আমি যদি বলি তুতে, তারপরে সাদা ভিট্রিয়ল, তারপরে গ্রিন ভিট্রিয়ল, গ্লুবাল লবণ। তো দেখো এগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, তো এই যে ক্যালাস পানি যেগুলোতে আছে, যতক্ষণ পর্যন্ত পানি আছে ততক্ষণ পর্যন্ত তুমি যদি তাপমাত্রা বাড়াতে থাকো, পানির কারণে দ্রবীভূত হতে থাকবে। কিন্তু যখনই তোমার পানি সব শেষ হয়ে যাবে, মানে এই জায়গায় কপার সালফেট ছিল, মনে করো কপার সালফেট ইন্টু 5 অণু পানি ছিল এই জায়গায়, এরপরে পানি দিতে মানে তাপ দিতে দিতে পানি শুকাচ্ছে, কিন্তু দ্রাব্যতা বাড়তেছে। এরপরে যখনই পুরোটা শুকিয়ে গেল, তারপরে তুমি তাপমাত্রা বাড়াবা, এটা কিন্তু পিছনের দিকে যাবে। ওই যে দেখো, এই জিনিসগুলাই কিন্তু ছিল তাপ উৎপাদী দ্রবণের মধ্যে। তার মানে এরপরে যদি তুমি তাপমাত্রা বাড়াও, তাহলে কিন্তু দ্রাব্যতা কমতে থাকবে। তার মানে প্রথমের দিকে বাড়ে, পরের দিকে হচ্ছে কমে। বুঝছো? প্রথমের দিকে বাড়ে, পরে হচ্ছে কমে। তাই দ্রাব্যতা এবং তাপমাত্রার মধ্যে রিলেশন হচ্ছে এটা। ওকে, দ্রাব্যতার একক নিয়ে আমি একটু আগেই কথা বললাম। দ্রাব্যতার মূলত একক হচ্ছে, আমরা তিনটা জিনিস নিয়ে কাজ করব। একটা হচ্ছে গ্রাম পার লিটার, একটা হচ্ছে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, এবং আরেকটা হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার মানে হচ্ছে মোলারিটি, তাই না? মোলারিটি। এটার মাধ্যমে, এই মোলারিটি এককের মাধ্যমে তুমি একটু পরে পড়বা, যেটা আমি পড়াবো, এটা মনে রাখবা, দ্রাব্যতা গুণফল নির্ণয় করা হয়। মোলারিটি একক ছাড়া অন্য কোনো দিয়ে তোমার দ্রাব্যতা গুণফল বের করা যাবে না। কেএসপি, সলিবিলিটি প্রোডাক্ট অফ এনি সল্ট। তো যে কোনো কিছুর যদি তুমি দ্রাব্যতা গুণফল, আমরা কিছুক্ষণ পরে পড়বো, সেটা বের করতে গেলে অবশ্যই দ্রাব্যতার একক মোল পার লিটার বা মোলারিটি হতে হবে। কিন্তু এগুলো ইউনিটও কিন্তু বিদ্যমান। তো প্রথমত তোমাদের এইটা জিনিসটা কি, এটা কিন্তু অলরেডি আমরা পড়েছি। এটা মানে কি? এটা মানে নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি 1 লিটার দ্রবণে, 1 লিটার সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব্য থাকে, এইটা। আর এইটা মানে কি? নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রব্য থাকে, এটা। বা 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ যত গ্রাম দ্রব্য দ্রবীভূত থাকতে পারে, সেটাই দ্রাবকে। এটা কিন্তু দ্রাবকে, আর এটা কিন্তু দ্রবণে। 1 লিটারটা হচ্ছে দ্রবণে।
আর 100 গ্রামটা হচ্ছে দ্রাবকে, বুঝছো? তো দুটা দিয়েই তোমার মানে তোমাকে বুঝতে হবে যে অঙ্ক যখন আসবে, মনে করো একটা কোশ্চেন যখন আসছে আমাকে বুঝতে হবে। যেমন এখানে বলছে NaCl এর দ্রাব্যতা 250 গ্রাম পার লিটার, মানে কি? অ্যান্সার হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ, 1 লিটার সম্পৃক্ত দ্রবণ বললেই আর সর্বোচ্চ বলতে হয় না, 1 লিটার মানে 1000 ml, 1000 ml দ্রবণে 250 গ্রাম দ্রব্য থাকবে। তার মানে এটার অ্যান্সার হবে বি নাম্বারটা। গ্রাম হবে না, এই যেগুলোতে যে গ্রাম আছে এগুলো ভুল, গ্রাম হবে না, মানে 1 লিটার হবে, 1 লিটারের মধ্যে সর্বোচ্চ 250 গ্রাম থাকতে পারবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে কতবার এই বোর্ডে আসছে কোশ্চেনটা, এটা করব। এটা করার আগে তোমাদেরকে কিছু কথা বলে রাখি। তোমরা একটা জিনিস দেখো, যদি এই গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতা তুমি যদি বলো, দ্রাব্যতা বের করার জন্য তুমি কি বের করতে পারবা? অ্যান্সার হচ্ছে দ্রাব্যতা বের করার জন্য, যেহেতু 100 গ্রাম দ্রাবকে তুমি দ্রব্যতা বের করবা, তো এম বাই, মনে করো উপরে লাগবে দ্রব্য, এই কতটুকু দ্রাবকের মধ্যে। অ্যান্সার হচ্ছে যে কোনো গ্রাম যদি দ্রাবক দেওয়া থাকে গ্রাম ইউনিটে, এত গ্রাম দ্রাবকে দ্রব্য আছে, এত গ্রাম সর্বোচ্চ দ্রব্য থাকতে পারবে, এত গ্রাম, একে কত, 100-তে কত, এটাকেই আমরা বলবো দ্রাব্যতা, এটাকেই বলবো আমরা দ্রাব্যতা। এখন আমরা যদি দ্রবের পরিমাণ এইটাকে এম ধরি, আর দ্রবণের পরিমাণটাকে যদি বড় হাতের এম ধরি, তাহলে দ্রাবকের পরিমাণ কি হবে বলতো? এম মাইনাস এম হবে, তাই না? এম মাইনাস এম হবে। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু দ্রাব্যতার যে সূত্র চলে আসবে, এম বাই এম মাইনাস এম ইন্টু হচ্ছে 100, এটা চলে আসবে, বুঝছো? তাহলে এই ক্ষেত্রে আমাদের সূত্র চলে আসবে মানে এম বাই এম মাইনাস এম ইন্টু হচ্ছে 100। আচ্ছা, এটা গেল হচ্ছে কি, এটা গেল হচ্ছে আমাদের দ্রাব্যতা, গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতা। আর গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা যদি বলি, তাহলে এই ক্ষেত্রে দ্রাব্যতা বের করার ক্ষেত্রে উপরে লাগবে আমার দ্রবের ভর, নিচে লাগবে দ্রবণের আয়তন, দ্রবণের আয়তন লিটার এককে, মানে উপরে লাগবে তোমার এম আগের মতো, কিন্তু নিচে লাগবে ভি লিটার, লিটার এককে, তাহলেই হয়ে যাবে। তাহলেই আমাদের আসলে দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা পেয়ে যাব। এখানে গ্রাম পার 100 গ্রাম দ্রাবকে দ্রাব্যতা, এটা গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা, এখানে গ্রাম পার লিটার এককে পাবো, বুঝেছো? তো এই জিনিসেরই উপরে যদি মোল থাকে, মনে করো এই ক্ষেত্রে মোলারিটিতে দ্রাব্যতা বের করার সিস্টেম হচ্ছে এন বাই ভি। এন বাই ভি মানেই মোলারিটি, তোমরা জানো এন মানে মোল আর ভি মানে হচ্ছে আয়তন। তো আসো, আমাদের এইখানে যে কোশ্চেনটা দিয়েছে, এখানে দেখে বুঝো, এখানে দ্রাব্যতার কোনো একক দেয়া নেই, তার মানে এটা কিন্তু গ্রাম পার 100 গ্রাম এককের দ্রাব্যতা। তাহলে ফর্মুলা কি? এস ইকুয়াল এম বাই এম মাইনাস এম ইন্টু হচ্ছে 100। এম মানে কি? দ্রব্য, দ্রব্য কত গ্রাম সর্বোচ্চ থাকতে পারবে? সম্পৃক্ত দ্রবণে থাকতে পারবে 50 গ্রাম। এই যে এইটা হচ্ছে দ্রবণ, বড় হাতের এম কিন্তু দ্রবণ, তাহলে দ্রবণ আছে 150, তাহলে 150 মাইনাস 50 ইন্টু 100, তাহলে কি আসতেছে 50/100 ইন্টু 100, তার মানে দ্রাব্যতা হচ্ছে 50, বুঝছো? ক্লিয়ার? দ্রাব্যতার পরিমাণ হয়ে যাবে 50। ওকে ওকে ওকে, দেখো গ্লুবাল লবণের দ্রাব্যতা এত থেকে এত তাপমাত্রার মধ্যে, গ্লুবাল লবণ যেহেতু এইখানে আমাদের লবণের কথা বলছে, গ্লুবাল লবণ এটা একটা ক্যালাস, তাহলে ক্যালাসের ক্ষেত্রে প্রথমে বাড়ে তারপরে কিন্তু কমে, ক্যালাসের ক্ষেত্রে কি হবে? প্রথমে বাড়বে তারপরে কমবে। এরপরে আমাদের বলছে এত তাপমাত্রায়, এখানে দেখো গ্রাম পার লিটার এককে দ্রাব্যতা বের করতে বলছে। এখন একটা আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এখন থেকে একটা জিনিস খেয়াল করবা, আপেক্ষিক গুরুত্ব নিয়ে আমরা পড়াশোনা করব পরিমাণগত রসায়নের মধ্যে। পরিমাণগত রসায়নে মূলত আমাদের আপেক্ষিক গুরুত্ব নিয়ে পড়াশোনা আছে। তো আপেক্ষিক গুরুত্ব মানে আমাদের কিন্তু একটার তুলনায় আরেকটা কত গুণ ভারী এটা বোঝায়, একটার তুলনায় আরেকটা। তো এইটা কিন্তু আমাদের মানে একটা রেশিও, সেজন্য আপেক্ষিক গুরুত্বর কিন্তু কোনো একক নাই। আপেক্ষিক গুরুত্ব যেহেতু কোনো একক নাই, কিন্তু আপেক্ষিক গুরুত্ব সম্পর্কে তোমার যে কনসেপ্টটা জানতে হবে প্রথমত, সেটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব মানে তুমি সিজিএস এককে ঘনত্ব, এই কনসেপ্টটা তুমি আগে জানবা, আর এটা নিয়ে ডিটেলস আমরা পড়বো পরিমাণগত রসায়নে। হ্যাঁ, সিজিএস এককে ঘনত্ব, সিজিএস এককে ঘনত্ব মানে কি?
গ্রাম পার সেন্টিমিটার কিউব এককে ঘনত্ব। আবার তোমরা জানো যে 1 সেন্টিমিটার কিউব মানেই কি বলতো, 1 ml মানেই 1 সিসি, মানে এই কথার অর্থ হচ্ছে গ্রাম পার ml এককে ঘনত্ব। অর্থাৎ তোমার এই যে 1.25 যে মানটা দেয়া আছে এটা রো এর ভ্যালু, রো ইকুয়াল 1.25 গ্রাম পার ml, এটা বলতে পারো। তাহলে রো দিয়ে থেকে লাভটা কি হয়েছে? রো দেওয়া থেকে আমাদের কিন্তু কোনো লাভ হয়নি। কেন? দেখো ভালো করে কোশ্চেনের দিকে তাকাবা, বলছে 50 ml দ্রবণের মধ্যে এত গ্রাম দ্রবীভূত আছে, মানে সর্বোচ্চ সম্পৃক্ত দ্রবণ যেহেতু বলছে এটা, তাহলে বলছে দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে বের করো। বলো এইখানে আমি যদি দ্রাব্যতা বের করতে চাই আমার তো লাগবে ডাব্লু, মানে m/v লিটার, এরকম লাগবে না? m/v লিটার। এম এর মান কত দেওয়া আছে? 12.5 গ্রাম। আয়তন কত দেওয়া আছে? 50 ml। 50 ml মানে 50 × 10⁻³ লিটার। 1000 দিয়ে ভাগ করলে লিটারে পাওয়া যাবে। তাহলে এই যে মানটা আসলো এটাই গ্রাম পার লিটার এককে না? বলো তো ঘনত্বের কোনো কাজ আছে? বলো বলো বলো, ঘনত্বের কোনো কাজ আছে কি নাই? আছে কি নাই এটা আমি জানতে চাই। অ্যান্সার হচ্ছে ঘনত্বের কোনো কাজ নাই। কেন ঘনত্বের কাজ নাই? কারণ তোমার তো গ্রামেই দেওয়া আছে দ্রবের পরিমাণ, আর দ্রবণ তো লিটার আয়তনেই দেওয়া আছে, তাহলে আর ঘনত্ব দিয়ে কি করবা? ঘনত্ব দিয়ে কোনো কাজ নাই, বুঝছো? তাহলে তোমার অ্যান্সার আসতেছে 250 গ্রাম পার লিটার। এখন কথা হলো এই অঙ্কটা যদি আরেকভাবে আসে, ধরো অঙ্কটা তোমার আসলো এমন, এই জায়গাটাতে একটু চেঞ্জ করে দিল, এই জায়গায় চেঞ্জ করে বলল যে এই জায়গায় গ্রাম, বলল 50 গ্রাম দ্রাবকে 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণে এত গ্রাম দ্রবীভূত আছে, তো এবং দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি কি করতা? দেখো এখানে কিন্তু দ্রবণের এবার ভর দেওয়া আছে, দ্রবণের কি দেওয়া আছে? ভর। তাহলে ভর থেকে তোমাকে আয়তন বের করতে হইতো, কারণ দ্রবণের তো আয়তন দরকার, যেহেতু গ্রাম পার লিটার এককে চেয়েছে, দ্রবণের আয়তন দরকার। তো আয়তন আমরা জানি রো সমান m/v, তাহলে v সমান m/ρ হইতো। m এর মান 50 আর রো এর মান 1.25। দেখো ইউনিটগুলো একটু চেক করো, এই ইউনিটটা হচ্ছে গ্রাম, তাই না? এই 50 গ্রাম দেওয়া আছে, আর এই ইউনিটটা গ্রাম পার, একটু আগে বললাম ml। তাহলে আলটিমেটলি কি হইলো, যে মানটা তুমি পাইলা যে 50/1.25 তার মানে 40, তাহলে 40 গ্রাম গ্রাম কাটা গেল, mlটা উপরে চলে গেল, তার মানে এটা 40 ml। তখন এইটা হইতো 40 ml, তখন দ্রবণের আয়তন হইতো 40 ml। তো দ্রবণের আয়তন যদি 40 ml হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 12.5 ভাগ 40 × 10⁻³ হইতো গ্রাম পার লিটার। তখন কিন্তু এইটুক চেঞ্জ হয়ে যাইতো, বুঝছো কিনা বলো? 12.5 ভাগ 40 × 10⁻³ তখন অ্যান্সার হইতো 312.5 গ্রাম পার লিটার, বুঝছো? তো আপেক্ষিক গুরুত্বের বিষয়টা, মানে তোমার যদি কোনোটা ভর লাগে কিন্তু আয়তন দেওয়া আছে, অথবা আয়তন লাগে কিন্তু ভর দেওয়া আছে, এই কনভার্সনের জন্য তোমার আপেক্ষিক গুরুত্ব দেওয়া থাকবে। আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্বে মানে তোমার সাংখ্যিক মান সেম, কিন্তু একটার একক আছে আর একটার একক নাই। একটা হচ্ছে গ্রাম পার ml, আরেকটার নাম হচ্ছে তোমার আরেকটার নাম হচ্ছে তোমার আরেকটার কোনো একক নাই, আরেকটা হচ্ছে গ্রাম পার ml এককে। আচ্ছা এখানে দেখো, এখানে বলছে একটা দ্রবের দ্রাব্যতা বলা হয়েছে 60 গ্রাম পার লিটার, এটাও গ্রাম পার লিটার এককে দেওয়া আছে। এবং এখানে দেখো এত সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রবের প্রয়োজন হবে। মজার ব্যাপার যে সম্পৃক্ত দ্রবণ তোমার ভরে দেওয়া আছে, এই ভরটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে, তাহলে আমার লাগবে হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, কারণ গ্রাম পার লিটার যেহেতু আমার লাগবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি দ্রবণের আয়তন আমরা যদি বের করতে চাই, দ্রবণের আয়তন, তাহলে দ্রবণের আয়তন মানে আমরা একটু দেখি, রো ইকুয়াল m/v, তাহলে v ইকুয়াল আসে m/ হচ্ছে রো। m এর মান দেওয়া আছে 200, এটা বড় হাতের m দিই যেহেতু আমাদের দ্রবণ, তাহলে 250 ভাগ রো মানে 2 মানে 1.25,
এর এইটার ইউনিট হচ্ছে গ্রাম, এটার ইউনিট হচ্ছে গ্রাম পার এমএল। তুমি বলবা যে আবেগিক গুরুত্বের তো একক নাই, আমি বললাম তো আবেগিক গুরুত্ব মানেই গ্রাম পার এমএল এককে ঘনত্ব। তাহলে এটা হয়ে যাবে 125 ml। তার মানে দ্রবণের আয়তন 125 ml পেয়ে গেলাম। এখন দ্রাব্যতা দেয়া আছে, তাহলে দ্রাব্যতা সমান কি আসবে, m/v লিটার। এর মধ্যে দ্রাব্যতা কত দেয়া আছে 60, m এর মান কত সেটা বের করতে হবে, কত গ্রাম দ্রব্য লাগবে। v এর মান কত, 125কে 1000 দিয়ে ভাগ করলে 0.125, তাহলে এখান থেকে m এর মান আমরা যদি বের করি তাহলে আসবে 60 গুণন 0.125, তাহলে আসবে 7.5 তোমার গ্রাম। বুঝেছো, 7.5 গ্রাম, এটা হবে তোমার অ্যান্সার। ওকে, ক্লিয়ার, বুঝেছো? ওকে, আর দ্রাবক কতটুকু লাগবে, কত গ্রাম দ্রাবক লাগবে, তাহলে কতটুকু? তো দেখো দ্রবণটা ছিল কত গ্রামের, দ্রবণটা ছিল কত গ্রামের বলো, দ্রবণটা ছিল 250 গ্রামের, তাহলে 250 মাইনাস 7.5, তার মানে 242.5 নাকি, 242.5 গ্রাম লাগবে। এরপরে চলে আসো। আচ্ছা, এটা একটা চমৎকার কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো তো পারো কিনা। এই টাইপের কোশ্চেন একটু ইনোভেটিভ কোশ্চেন, এই টাইপের কোশ্চেন আমি আমার ক্লাসগুলোতে রাখি, কারণ তোমাদের শুধু ট্রেডিশনাল যেগুলো পরীক্ষায় আসে সেগুলোর বাইরে কিছু কোশ্চেন এগুলো কলেজে বা ভর্তি পরীক্ষায় এরকম টাইপের একটু চিন্তা করে কোশ্চেন দেওয়া থাকবে, তো সেগুলো একটু চিন্তা করতে পারতে হবে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করে 5 গ্রাম দ্রব্য পাওয়া গেল, 5 গ্রাম দ্রব্য পাওয়া গেছে। ওই তাপমাত্রায় 100 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে কত গ্রাম দ্রব্য যোগ করতে হবে? দেখো যে তোমার দ্রাব্যতা দেওয়া আছে 40, এই দ্রাব্যতা কত দেয়া আছে 40, ভালো করে শোনো, দ্রাব্যতা কত দেয়া আছে 40 দেয়া আছে। দ্রাব্যতা 40 কথার অর্থ কি বলো তো? এইবারকার দ্রাব্যতাটা এটা কি গ্রাম পার এমএল এককে নাকি গ্রাম পার 100 গ্রাম দ্রাবক? অ্যান্সার হচ্ছে গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, মানে প্রতি 100 গ্রাম দ্রাবকে বা পানিতে সর্বোচ্চ 40 গ্রাম দ্রব্য থাকতে পারবে, সর্বোচ্চ 40 গ্রাম দ্রব্য থাকতে পারবে। তো এখন দেখো এখানে যে অসম্পৃক্ত দ্রবণটা আছে, অসম্পৃক্ত দ্রবণটা কত গ্রাম আছে বলো তো? 25 গ্রাম। এই অসম্পৃক্ত দ্রবণে দ্রাবক কতটুকু আছে, এই দ্রাবক কতটুকু আছে, দ্রাবক আছে অসম্পৃক্ত দ্রবণটাতে 25 মাইনাস 5 মানে 20 গ্রাম। এখন এই 20 গ্রাম আছে হচ্ছে দ্রাবক এই অসম্পৃক্ত দ্রবণে, অসম্পৃক্ত দ্রবণে তোমার 20 গ্রাম আছে দ্রাবক। এখন চিন্তা করো যে ওই যে 40 গ্রাম যে দ্রাব্যতা, 40 যে দ্রাব্যতা দেওয়া আছে, এইটা মানে 100 গ্রাম পানিতে বা দ্রাবকে, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ কত গ্রাম থাকতে পারবে, সর্বোচ্চ কত গ্রাম থাকতে পারে 40 গ্রাম, 40 গ্রাম দ্রব্য থাকতে পারে। উইকিং নিয়মে যদি করি 1 গ্রাম দ্রাবকে কত থাকতে পারবে, সর্বোচ্চ কত গ্রাম থাকতে পারবে দ্রব্য, এবং এই 20 গ্রাম দ্রাবক যে আছে 20 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ কত গ্রাম দ্রব্য থাকতে পারবে। তাহলে 40 গুণন 20 ভাগ 40 গুণন 20 ভাগ হচ্ছে 100, 0 0 কাটা 0 0 কাটা, তাহলে 8 গ্রাম দ্রব্য থাকতে পারবে। এখন এইখানে দ্রব্য ছিল 5 গ্রাম, কিন্তু আমার যে দ্রাবকটা 20 গ্রাম আছে, 20 গ্রামে সর্বোচ্চ থাকতে পারবে 8 গ্রাম, তাহলে সম্পৃক্ত করতে কত গ্রাম যোগ করতে হবে? তাহলে বলো সম্পৃক্ত করতে এই যে 5 গ্রাম আছে দ্রব্য, তাহলে সম্পৃক্ত করতে কত গ্রাম যোগ করতে হবে? সম্পৃক্ত করতে দ্রব্য যোগ করতে হবে, দ্রব্য যোগ করতে হবে 8 মাইনাস হচ্ছে 5 মানে 3 গ্রাম, 3 গ্রাম দ্রব্য যোগ করতে হবে। কত গ্রামে 3 গ্রাম যোগ করতে হবে বলো, কত গ্রামে 3 গ্রাম, কত গ্রাম মানে সম্পৃক্ত দ্রবণে 3 গ্রাম? দেখো বলছে 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে, তার মানে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে 3 গ্রামের প্রয়োজন হয়েছে যোগ করতে। তাহলে আমরা বলতে পারি যে 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করতে যোগ করতে হবে 3 গ্রাম। তাহলে সেখান থেকে আমাদের 100 গ্রামে কত গ্রাম লাগবে, 100 গ্রামে কতটুকু যোগ করতে হবে, 3/25 ইন্টু হবে 100, তার মানে 3 এ 4 12 গ্রাম, তার মানে 12 গ্রাম দ্রব্য যোগ করতে হবে। বুঝছো কিনা? দেখো দেখো ভালো করে খেয়াল করো যে অসম্পৃক্ত দ্রবণে দ্রাবকের পরিমাণ, অসম্পৃক্ত দ্রবণ যেটা আছে
সেই দ্রবণটাতে দ্রাবকের পরিমাণ কতটুকু সেটা আগে বের করে ফেলছি। ভালো করে খেয়াল করো, সেই দ্রাবকটা হচ্ছে 20 গ্রাম। এখন 100 গ্রাম দ্রাবকেও যেহেতু 40 দ্রাবকতা দেওয়া আছে, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ দ্রব্য থাকতে পারে 40 গ্রাম, তাহলে 20 গ্রামে থাকতে পারবে 8 গ্রাম। তাহলে সম্পৃক্ত কিন্তু এইটা হলে সম্পৃক্ত হবে, কিন্তু আছে তো 5 গ্রাম, তাহলে আরো 3 গ্রাম যোগ করতে হবে। তাহলে কত অসম্পৃক্ত দ্রবণে 3 গ্রাম? 25 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে 3 গ্রাম যোগ করতে হয়। একে কত তোমার 100 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে কতটুকু যোগ করতে হবে, এটাই। তাহলে আমাদের 3 4 12 গ্রাম হবে অ্যান্সার, 12 গ্রাম যোগ করতে হবে। তো এইরকম যদি তুমি অঙ্ক কিছু করো তাহলে কনসেপ্ট একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। তোমার যতটুকু কনসেপ্টে একটু ঘাটতি থাকবে এই টাইপের কোশ্চেন করলে পুরাপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো বলছে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রবের দ্রাব্যতা হচ্ছে 80। বলা হচ্ছে যে ওই তাপমাত্রায় 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে 1 কেজি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কত গ্রাম দ্রব এবং দ্রাবক লাগবে। এটা কুয়েটে আসছিল, এটা সহজ কোশ্চেন অনেক। তো ব্যাপারটা হচ্ছে দ্রাব্যতা যেহেতু এইটি দেওয়া আছে, তোমাকে 1 কেজি সম্পৃক্ত দ্রবণের কথা বলেছে, তাহলে আমরা বলতে পারি যে এস এর মান হচ্ছে এইটি, আবার সম্পৃক্ত দ্রবণটা 1000 গ্রাম। এইটা এইখান থেকে দ্রবের পরিমাণ মানে এম এর মানটা বের করতে বলছে এবং দ্রাবক কতটুকু লাগবে বিয়োগ করলেই হয়ে যাবে। তাহলে এস ইকুয়াল এম বাই এম মাইনাস এম ইন্টু হচ্ছে 100। তাহলে এস এর মান কত দেওয়া আছে? এস এর মানে 8 দেওয়া আছে। এম এর মান আমরা বের করব। এম মানে কত? এই এম মানে হচ্ছে 80 মাইনাস এম ইন্টু হচ্ছে 100। তাহলে এখান থেকে এম এর মান কত আসে বের করো একবারে। তাহলে আমরা পাচ্ছি 80 ইকুয়াল এক্স বাই 80 মাইনাস এক্স। 80 কেন লিখছি? 1000 মাইনাস এক্স হবে, তো দ্রবণ তো 1000, মাইনাস হচ্ছে ইন্টু হচ্ছে 100। 444.44 গ্রাম, এটা হচ্ছে দ্রবের পরিমাণ। তাহলে দ্রাবকের পরিমাণ কি হবে দেখো তো? দ্রাবক হবে 1 কেজি হচ্ছে দ্রবণ আছে, তাহলে 444.44 থেকে বিয়োগ দিলে যত আসে, তাহলে 1000 মাইনাস অ্যান্সার করলে আসে 555.56। বুঝছো? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এত গ্রাম সম্পৃক্ত দ্রবণ নেওয়া হলো, একে বাষ্পীভূত করে এত গ্রাম পাওয়া গেল, অবশেষ পাওয়া গেল এটা। তো দেখো তাপমাত্রার কোনো বিষয় নেই, এখানে যা সলিবিলিটি বের করতে বলছে, তাহলে সলিবিলিটি সমান এম বাই এম মাইনাস এম ইন্টু 100। তো যেটা সম্পৃক্ত দ্রবণটা দেওয়া আছে সেটা দেওয়াই আছে তোমার কত গ্রাম? সম্পৃক্ত দ্রবণটা দেওয়া আছে 20 গ্রাম। 20 গ্রামের সম্পৃক্ত দ্রবণ, তার মানে এটা বড় হাতের এম এর মান। আর এর মধ্যে কত গ্রাম আছে? 5.295 গ্রাম আছে দ্রব। 5.295 ইন্টু আসতে আসতে আমাদের 100। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 5.295 বাই 520 মাইনাস 5.295 ইন্টু হচ্ছে 100। এটার মান বের হয় 36। মানে এইটার ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি যখন একটা দ্রবণকে বাষ্পীভূত করবা, যেই জিনিসটা বাকি থাকবে এইটাই হচ্ছে দ্রবের পরিমাণ। যেটা আসলে উড়ে যাবে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা বাকি থাকবে এটাই হচ্ছে তোমার দ্রব। যেটা বাকি থাকবে সেটাই হচ্ছে দ্রব, তার মানে এটা হচ্ছে দ্রব, যেটা বাকি থাকতেছে এটা হচ্ছে দ্রবের পরিমাণ। তো দ্রবের পরিমাণ এটা, আর সম্পৃক্ত দ্রবণ নিঃস্ব, তার মানে এটা তো এম এর পরিমাণ। তো সেখান থেকে তোমার দ্রাব্যতা বের করতে বলছে। ওকে, ঠিক আছে। এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুবই চমৎকার একটা কোশ্চেন। বলছে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 150 পটাশিয়াম নাইট্রেটকে সম্পৃক্ত করতে গেলে আরও 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে হয়, অথবা তা থেকে 20 গ্রাম পানি বাষ্পীভূত করতে হয়। তাহলে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা কত? এই অঙ্কটা করার দুইটা নিয়ম আছে। দুইটা নিয়মের মধ্যে আমি দুইটা নিয়ম শিখাই দিচ্ছি। খুবই চমৎকার দুইটা নিয়ম আছে। প্রথম কথা হলো
যদি তুমি এইভাবে করে চিন্তা করো যে দ্রাব্যতা কাকে বলে, জাস্ট এইভাবে করে কনসেপ্ট দিয়ে যদি করার চেষ্টা করো, সেইভাবে করে করা যাবে। সেটা কি কনসেপ্টটা আগে কনসেপচুয়াল ভাবে করব, কনসেপ্ট অনুযায়ী করব, এরপরে মেইন সূত্র দিয়ে করব, যেটা তোমার একাডেমিকের ক্ষেত্রে মেইন সূত্র দিয়ে করবা, আর অ্যাডমিশনের ক্ষেত্রে মূলত এই কনসেপ্ট দিয়ে করে ফেলবা। আগে চিন্তা করো, পটাশিয়াম নাইট্রেটের একটা দ্রবণ ছিল। তো এই যে দ্রবণটা যে ছিল, মনে করো এখানে পটাশিয়াম নাইট্রেটের একটা দ্রবণ ছিল, এই যে দ্রবণটা যে আমাদের ছিল, এই দ্রবণটা যেই কাজটা করেছে, যে এই দ্রবণটা আমাদের প্রথমে ছিল অসম্পৃক্ত, এই দ্রবণটা আমাদের ছিল অসম্পৃক্ত, এবং এটা হচ্ছে 150 গ্রামের অসম্পৃক্ত একটা দ্রবণ। দেখো 150 গ্রাম কিন্তু অসম্পৃক্ত, সেই জন্যই এই দ্রবণকে সম্পৃক্ত করতে চাচ্ছি আমরা। এটা দ্রবণ হচ্ছে অসম্পৃক্ত। এখন একে আমি যদি সম্পৃক্ত করতে চাই, তাহলে দুইটা কাজ করতে পারি, তাতে আরও 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যোগ করতে পারি। তাহলে 22 গ্রাম পটাশিয়াম নাইট্রেট যদি আমি যোগ করি, সম্পৃক্ত হয়ে যাবে। তার মানে এর সাথে আমি যদি 22 গ্রাম যোগ করি, 150 গ্রামের সাথে আমি যদি 22 গ্রাম কি করি, দ্রব যোগ করি, তাহলে সম্পৃক্ত হয়ে যাবে। ঠিক আছে? অথবা আমি যদি 20 গ্রাম পানি বিয়োগ করি, 20 গ্রাম পানি যদি আমি বিয়োগ করি, তাহলেও সেটা সম্পৃক্ত হয়ে যাবে, তাহলেও সম্পৃক্ত হয়ে যাবে। তো এটার কনসেপ্টটাই এরকম যে আমরা যদি এইভাবে করে চিন্তা করি যে এই অসম্পৃক্ত দুই পাশেই সম্পৃক্ত আছে, একটা হচ্ছে 22 গ্রাম দ্রব যোগ করলেও সম্পৃক্ত, আবার 22 গ্রাম পানি বিয়োগ করলেও সম্পৃক্ত। তো আমি এই জিনিসটাকে এইভাবে করে চিন্তা করতে চাই, এই জায়গায় 20 গ্রাম পানি কম ছিল। কত গ্রাম পানি কম ছিল? 20 গ্রাম পানি কম ছিল। তো আমি যদি 20 গ্রাম পানিটা এখানে যোগ করি, তাহলে সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে? আমি মনে করুন 20 গ্রাম পানি যোগ করলাম, একটা সম্পৃক্ত দ্রবণে আরো পানি যোগ করে দিছি, ওটা অসম্পৃক্ত হয়ে যাবে। তাহলে 20 গ্রাম পানি যোগ করে আমি এটাকে অসম্পৃক্ত বানায় ফেললাম। যেটা সম্পৃক্ত ছিল কিন্তু একটু আগে, 150 গ্রামের থেকে 20 গ্রাম বাদ দিলে তো এটা সম্পৃক্ত, তাহলে এই দ্রবণটা তো সম্পৃক্ত ছিল। এর মধ্যে 20 গ্রাম পানি কতটুকু ছিল এটা নিয়ে আমার এখন কনসার্নই না, আমি খালি চিন্তা করব যে এই জায়গা থেকে 20 গ্রাম পানি বাদ দিলে যেহেতু এটা সম্পৃক্ত, তার মানে এই 20 গ্রাম পানি যোগ করে দিলে অসম্পৃক্ত। আবার এই 20 গ্রাম পানি যোগ করে যে অসম্পৃক্ত হইল, সেই জায়গায় আবার 22 গ্রাম দ্রব যোগ করলে সে আবার সম্পৃক্ত হয়ে যাচ্ছে। এই 22 গ্রাম কি যোগ করলে, 22 গ্রাম দ্রব যোগ করলে আবার সম্পৃক্ত হয়ে যাচ্ছে। তার মানে আমরা কি এইভাবে বলতে পারি না যে 20 গ্রাম পানিকে সম্পৃক্ত করতে 22 গ্রাম দ্রবের প্রয়োজন হয়েছে? কারণ এই পাশেও সম্পৃক্ত, আমি 20 গ্রাম পানি দিয়ে অসম্পৃক্ত হয়েছিল, 22 গ্রাম দ্রব দিয়ে আবার সম্পৃক্ত হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে দ্রব যতটুকু আমার লাগবে সেটা 22 গ্রাম, দ্রাবক যতটুকু আছে সেটা হচ্ছে 20 গ্রাম। তার মানে এখান থেকে দ্রাব্যতা সমান দ্রব বাই দ্রাবক ইন্টু হচ্ছে 100। এইটা যদি আমি বসাই দেই তাহলেই হয়ে যাবে। বুঝছো কি বুঝো নাই বলো? বুঝেছো? ক্লিয়ার? তাহলে এটার মান হয়ে যাবে 110। এটাই হবে দ্রাব্যতা। এই কনসেপ্টে তুমি অঙ্কটা করতে পারো, এটা হচ্ছে কনসেপ্ট অনুযায়ী তুমি করলা। কনসেপ্ট মানে অনুযায়ী করার বিষয়টা, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এই ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে? আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। আলোড়ন XYZ আগের 4টা ক্লাস আপলোড করে দেওয়া আছে ওখানে, XYZ ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। যে দেখো আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে দেয়া আছে। আচ্ছা, তো এখন দেখো যে এইটাকে যদি আমরা সূত্র দিয়ে করতে চাই তাহলে কি রকমের হবে? সূত্র দিয়ে করলে আমাদের বিষয়টা কি রকম দাঁড়াবে? এবার আমরা সূত্র দিয়ে করার চেষ্টা করব। সূত্র দিয়ে করার চেষ্টা করি আমরা। দেখো সূত্র দিয়ে করলে আমাদের জিনিসটা কিরকম হবে? প্রথমত দেখো 150 গ্রামের একটা অসম্পৃক্ত দ্রবণকে সম্পৃক্ত করছো। তো আমি যদি মনে করি প্রথমে যে দ্রব ছিল, এই দ্রবের পরিমাণটাকে আমরা যদি x ধরে নিই, দ্রব যতটুকু ছিল সেটাকে যদি x ধরে নিই, তাহলে দেখো দ্রাব্যতা আমি দুই নিয়মে বের করতে পারি। প্রথমে যদি আমি দ্রাব্যতা বের করতে চাই, আমি মনে করলাম 150-এর মধ্যে 150 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে এইটার মধ্যে x গ্রাম দ্রব আছে। তাহলে
দেখো এক্স গ্রাম যে দ্রব্য আছে তার মধ্যে আবার 22 গ্রাম দ্রব্য যদি তুমি যোগ করো, তাহলে 22 গ্রাম দ্রব্য যদি যোগ করো, তাহলে 22 গ্রাম দ্রব্য তুমি যোগ করলা, তাহলে সম্পৃক্ত হবে। এই সম্পৃক্ত অবস্থায় দ্রব্য আর দ্রাবকের পরিমাণ কত, ভালো করে বুঝো। আমি যদি বের করতে চাই সম্পৃক্ত অবস্থায় দ্রব্য আর দ্রাবকের পরিমাণ কত, কারণ সম্পৃক্ত অবস্থায় দ্রব্য বাই দ্রাবক ইন্টু 100 দিলে তো দ্রাব্যতা বের হবে সম্পৃক্ত অবস্থায়। তাহলে আমি ধরে নিছি 150-এর মধ্যে এক্স গ্রাম দ্রব্য আছে, এটা কিন্তু সম্পৃক্ত না, এটা কিন্তু অসম্পৃক্ত অবস্থা। এক্স গ্রাম দ্রব্য আছে, 150 গ্রাম দ্রবণে এক্স গ্রাম দ্রব্য আছে। তো এই 150 গ্রাম দ্রবণে যে এক্স গ্রাম যে দ্রব্য আছে, তাহলে দ্রব্যের পরিমাণ হচ্ছে এক্স, আর এইটা ছিল 150 গ্রাম। 150 গ্রাম হচ্ছে দ্রবণ, সেখান থেকে এক্স গ্রাম বাদ দিলে এটা হচ্ছে দ্রাবকের পরিমাণ, এটা হচ্ছে দ্রাবক। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে দ্রাবকটা যে আছে, ভালো করে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট কথা। এই যে দ্রাবকটা যে আছে, এই 150 মাইনাস এক্স, এই দ্রাবক আছে, এই দ্রাবকেই এক্স গ্রাম দ্রব্য ছিল, কিন্তু 22 গ্রাম দ্রব্য যদি তুমি যোগ করো আরো, তাহলে সেটা সম্পৃক্ত হবে। তার মানে এখান থেকে তুমি একটা দ্রাব্যতা পাবা, কারণ সম্পৃক্ত দ্রবণে তো দ্রাব্যতা, এটাই ফর্মুলা। আচ্ছা, আরেকটা হচ্ছে আমাদের 150-এ এক্স গ্রাম ছিল, 150 গ্রামে এক্স গ্রাম ছিল আমাদের হচ্ছে দ্রব্য। এইটা থেকে আমি যদি 20 গ্রাম পানি বিয়োগ করি, 20 গ্রাম পানি যদি আমি বাদ দিই, 20 গ্রাম পানি যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে 20 গ্রাম পানি বাদ দিলে তাহলে ডেফিনেটলি এখানে -20 আসবে, -20 চলে আসবে। তাহলে ইনটু -20 করে দিলে এতটুকু হবে দ্রাবক, আগে ছিল এতটুকু দ্রাবক, তার মধ্যে থেকে পানি আরও 20 গ্রাম তুমি বাদ দিছো, বাষ্পীভূত করছো, তাহলেও দ্রাব্যতা যেহেতু হয়, দ্রব্য তো চেঞ্জ করো নাই, দ্রব্য চেঞ্জ করো নাই, তাহলে এইটা ইনটু 100-কেও আমি দ্রাব্যতা বলবো। এখন এই দুটাকে যদি আমি ইকুয়াল বলি, এই দুটাকে যদি আমরা ইকুয়াল বলি, যেহেতু দুইটাই দ্রাব্যতা, তাহলে এক্স বাই এটা হচ্ছে 150 মাইনাস এক্স ইন্টু 100 বাদ দিলাম, দুটো ইকুয়াল করলে তো দুই পাশে বাদ চলে যাবে, আর এখানে আস্তে আস্তে এক্স বাই এটা 130 মাইনাস এক্স, 130 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা যে এক্সের সাথে গুণ করলে 130x মাইনাস এক্স স্কোয়ার, 22 গুণন 130 করলে আসে 2860 মাইনাস 22x ইকুয়াল এক্সের সাথে গুণ করলে আসে 150 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস এক্স স্কোয়ার ভ্যানিশ, তাহলে এখানে 150x হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এক্সের টার্মগুলোকে যদি এক পাশে আনি, এইটা ওই পাশে নিয়ে যাই, তাহলে 150x মাইনাস 130x প্লাস 22x সমান 2860। তাহলে এখানে 20 আর 22 হচ্ছে 42 বা 42x, 42x এর মান 2860, তাহলে x এর মান পাওয়া যাচ্ছে 2860 ভাগ 42, এটা আসছে 68.095 এত গ্রাম এক্স এর মান। তো তোমার তো চাইছে দ্রাব্যতা যে কোনো একটা জায়গায় বসায় দাও, এক্স এর মান পেয়ে গেলে তো এটাও দ্রাব্যতা যে কোনো একটা জায়গায় বসায় দাও, যে কোনো একটা বসাই দিলেই তোমার দ্রাব্যতা হয়ে যাবে। তাহলে দ্রাব্যতা সমান কি আসবে বলো তো, যে এক্স প্লাস 20 মানে এইটা প্লাস 20, 095 প্লাস হচ্ছে 20 বাই 150 মাইনাস এক্স, তাহলে 150 মাইনাস 68.095 ইন্টু হচ্ছে 100, এটাই হচ্ছে দ্রাব্যতা। এটা তো 110ই আসবে, এইটা সরি এইটা প্লাস তো 22, এখানে 20 লিখছি। ওকে, ঠিক আছে, বুঝেছো সবাই? ক্লিয়ার? মানে লিখেছি 20, হ্যাঁ 110। ওকে, তো এইটা হচ্ছে তোমার কোশ্চেনটার অ্যান্সার করার সিস্টেম হবে এরকম। বুঝেছো সবাই? পারবা? আচ্ছা, ঠিক আছে। এইবার দেখো কিছু তাপমাত্রা রিলেটেড অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাপমাত্রা রিলেটেড অঙ্কগুলোও খুব ইম্পর্টেন্ট। দেখো বলেছে যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব্যের দ্রাব্যতা
200 গ্রাম পার লিটার একক। দেখো আমি কিন্তু মিলাই জুলাই করতেছি কোনোটা, কারণ তোমার পরীক্ষায় কোনটা আসবে কিচ্ছু বলা যায় না। গ্রাম পার লিটার অথবা ইউনিটলেস যেটা গ্রাম পার 100 গ্রাম দ্রাবক, দুটাই মিলাই করতেছি, কোনটা আসবে বলা যাবে না। দেখো যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা 200 গ্রাম পার লিটার এবং 250 গ্রাম পার লিটার। 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 300 ml সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আনলে হ্যাঁ কত গ্রাম দ্রব্য বেরিয়ে আসবে, ভালো করে বুঝো। আমাদের যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথা যদি আমরা বলি, এই 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রাব্যতা দেওয়া আছে কত, 200। তাহলে দেখো দ্রাব্যতা দেওয়া আছে হচ্ছে 200। এই জায়গায় তোমাকে বলছে 300 ml সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা তো জানি দ্রাব্যতা সমান এই এম বাই তোমার ভি লিটার। তো 300 ডিগ্রিতে তুমি যদি এটাকে M1 ধরো, তাহলে এটাকে যদি S1 ধরো, তাহলে S1 এর মান 300 ডিগ্রির কথা যদি আমি বলি, তাহলে কত আসে? 300 ডিগ্রিতে দ্রাব্যতা কত, সরি 300 ডিগ্রি বলছে, 50 ডিগ্রিতে দ্রাব্যতা কত, 50 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে 250। তাহলে এটা আসবে 250 সমান M1 বাই 300 ml কে লিটারে প্রকাশ করলে 0.3 লিটার। তাহলে এখান থেকে M1 এর মান পেয়ে যাবা, M1 ইকুয়াল 250 বাই 0.3, হ্যাঁ এত গ্রাম হবে। তাহলে কত গ্রাম? তুমি মুখে মুখেও করতে পারো, তবে এইভাবে করে করলে তোমাদের জন্য সৃজনশীলে বেটার হবে। তাহলে 75 গ্রাম দ্রব্য সর্বোচ্চ থাকতে পারবে। এটা কততে? 50 ডিগ্রিতে। এইবার আমরা একই জিনিস যদি আমরা 30 ডিগ্রির ক্ষেত্রে বের করি, 30 ডিগ্রির ক্ষেত্রে যদি আমরা বের করি, তাহলে S2 সমান তোমার M2 বাই ভি লিটার। এটার মান কত? 200। M2 এর মান বের করব, এটা তো ml, তো তোমার 300 ml এর কথাই বলছি আমরা। তাহলে M2 এখান থেকে কত বের হবে? M2 যেটা বের হবে সেটা হচ্ছে 0.3 দ্বারা গুণ করলে 60। তো দেখো যে 50 ডিগ্রিতে দ্রব্য সর্বোচ্চ থাকতে পারতো 75, 30 ডিগ্রিতে সেটা কমে দাঁড়াইছে 60। তাহলে টেম্পারেচার যদি কমায় ফেলো, তাহলে 75 এর সম্পৃক্ত দ্রবণ ছিল প্রথমে 75 গ্রাম যখন ছিল, সেইখান থেকে তুমি যদি তাপমাত্রা কমায় ফেলো, আর তো 75 থাকতে পারবে না, 60 থাকতে পারবে। তাহলে দ্রব্য থেকে বেরিয়ে আসবে কতটুকু, দ্রব্যটা কত পরিমাণ দ্রব্য বেরিয়ে আসবে? তাহলে দ্রব্য বেরিয়ে আসবে তোমার 75 মাইনাস হচ্ছে 60, তার মানে 15 গ্রাম দ্রব্য বেরিয়ে আসবে। বুঝছো? ওকে, বুঝলা? পারবা? বুঝেছো সবাই? ধুমধাম ক্লিয়ার? এইবার আসো এককবিহীন দ্রাব্যতায় এই অঙ্কটা করব। এককবিহীন দ্রাব্যতা যেটা আছে, মানে গ্রাম পার 100 গ্রাম এককে দ্রাব্যতায় যেই বিষয়টা আছে, এই অঙ্কটাও আমরা দুই নিয়মে করব। একটা হচ্ছে কনসেপচুয়াল, কনসেপ্ট দিয়ে, যেটা তুমি মূলত অ্যাডমিশনে করবা, কনসেপ্ট খাটায় করবা। আরেকটা হচ্ছে সূত্র খাটায়, যেটা তুমি একাডেমিকে সৃজনশীল আসলে করবা। দুটো নিয়মই আমরা করব। তো এই দুইটা নিয়ম করলে তোমার কনসেপ্টটা একেবারেই ক্লিয়ার হয়ে যাবে। দেখো কিরকম, 30 ডিগ্রি এবং 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো দ্রব্যের দ্রাব্যতা 60 এবং 80 দেওয়া আছে। বলছে যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কি পরিমাণ দ্রব্য বেরিয়ে আসবে। এটা বলেছে না? এটা বলেছে। তো তুমি যেই কাজটা করবা, এটা যদি কনসেপচুয়ালি করতে চাও, ব্যাপারটা এরকম, তোমার কাছে একটা দ্রবণ আছে, এটা হচ্ছে 50 ডিগ্রির, এইটাকে তুমি 30 ডিগ্রিতে আনতে চাও, 50 ডিগ্রিটাকে 30 ডিগ্রিতে আনতে চাও। কিন্তু 50 ডিগ্রির যেটা, সেটা সলিবিলিটি হচ্ছে 80, আর যেটা 60 ডিগ্রি মানে 30 ডিগ্রি, সেটাতে সলিবিলিটি হচ্ছে 60। বুঝেছো? এই আর কি অবস্থা। তো সলিবিলিটির পার্থক্য আছে। তার মানে আমি বলতে পারি যে আমার কাছে যদি 100 গ্রাম দ্রব্য থাকে, কারণ এটা এককবিহীন দ্রাব্যতা, মানে কি 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব্য আছে? 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 180 গ্রাম দ্রব্য, 100 গ্রাম দ্রাবকে সর্বোচ্চ 80 গ্রাম দ্রব্য থাকতে পারবে। তাহলে সেটাকে আমরা বলবো কি? সম্পৃক্ত দ্রবণ। মানে দ্রাব্যতা মানে কি? সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা, মানে 100 গ্রামে সর্বোচ্চ 80 গ্রাম থাকতে পারে। এটা হচ্ছে 50 ডিগ্রিতে। এটাতে 100 গ্রামে আমাদের 60 গ্রাম থাকতে পারে। তাহলে বুঝো যে এই যে দ্রবণটা, 100 গ্রাম হচ্ছে দ্রাবক, আর 80 গ্রাম হচ্ছে দ্রব্য। এই দুইটা মিলে একটা সম্পৃক্ত দ্রবণ যেটা, সেটা হচ্ছে 180 গ্রামের একটা সম্পৃক্ত দ্রবণ।
বোঝো নাই? 80 গ্রাম, মনে করো আমি বললাম দ্রাব্যতা 80, এই কথার অর্থ কি? আমি যদি 100 গ্রাম দ্রাবক নেই, তার মধ্যে সর্বোচ্চ 80 গ্রাম দ্রব্য থাকতে পারবে। তার মানে সম্পৃক্ত দ্রবণটা হবে 180 গ্রামের, তার মধ্যে 100 গ্রাম দ্রাবক আর 80 গ্রাম দ্রব্য, এই অবস্থা। এখন এই জিনিসটাকে আমরা যদি শীতল করি, ঠান্ডা করি, ঠান্ডা করলে 100 গ্রামে যা 80 গ্রাম থাকতে পারতো, এখন কি আর 80 গ্রাম থাকতে পারবে না? ঠান্ডা করলে এরপরে আর 60 গ্রাম থাকতে পারবে। ওই 180 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে আমি ঠান্ডা করতেছি। তাহলে 180 গ্রামের সম্পৃক্ত দ্রবণকে আমি যদি ঠান্ডা করি, তাহলে আমাদের আমাদের থাকতে পারবে আর 60 গ্রাম। 80 গ্রামের জায়গায় 60 গ্রাম, তাহলে কত গ্রাম বেরিয়ে আসবে বলো? কত গ্রাম বেরিয়ে আসবে দ্রব্য? কত গ্রাম তলানি পড়বে? কত গ্রাম দ্রব্য বেরিয়ে আসবে দ্রবণ থেকে? 20 গ্রাম বেরিয়ে আসবে না? কারণ আগে 80 গ্রাম থাকতে পারতো, এখন 60 গ্রাম থাকতে পারে, তাহলে বাকি 20 গ্রাম বেরিয়ে আসবে। কত গ্রামে 20 গ্রাম? 180 গ্রামে 20 গ্রাম। তাহলে এখন তোমাকে যদি বলে যে মানে মোট নিচে আমি 50 গ্রাম, তাহলে 1 গ্রামে কত গ্রাম বেরিয়ে আসবে? তাহলে 20/180, তাহলে 50 গ্রামে কতটুকু বেরিয়ে আসবে? তোমার চেয়েছে 50 গ্রাম যদি একটা সম্পৃক্ত দ্রবণ থাকে, তাহলে তোমার কত গ্রাম বেরিয়ে আসবে, এটাই তোমার আসলে চেয়েছে, এটাই তোমার অ্যান্সার। বুঝে ফেললে খুবই তাড়াতাড়ি করা যায়। তো বুঝে ফেললে, তাহলে 20 × 50 ডিভিশন হচ্ছে 180। এটার অ্যান্সার হচ্ছে 5.55। তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আরও শর্টকাটে আমরা অনেক সময় এরকম একটা সূত্র দিই। সূত্রটা হইল যে কত পরিমাণ দ্রব্য বেরিয়ে আসবে, দ্রব্য বেরিয়ে আসার যে পরিমাণ, দ্রব্য বেরিয়ে আসবে এই পরিমাণটা হইল S1 - S2 ডিভিশন। ডিভিশন হচ্ছে মানে এইখানে একটা এস দিতে হবে, যেইখানে এই যে দেখো আমার যে টেম্পারেচারটা হাই টেম্পারেচারে, যেটা তুমি যদি হাই টেম্পারেচারে যেটা দ্রাব্যতা দেওয়া থাকবে, দ্রব্য যখন বেরিয়ে আসবে হাই টেম্পারেচার থেকে লোতে আসলে বেরিয়ে আসবে, তার সাথে তুমি 100 যোগ করবা, ইনটু দিতে হবে তোমার সম্পৃক্ত দ্রবণের যে পরিমাণটা। এটা মানে কি? দেখো তোমার এখানে দ্রাব্যতা দুইটা দেওয়া আছে, একটা 80 একটা 60, তাহলে 80 - 60 উপরে বড় দ্রাব্যতা হচ্ছে 80 প্লাস আসবে 100, ইনটু এখানে দ্রবণটা ছিল 50 গ্রামের দ্রবণ, তাহলে ইনটু হবে 50 গ্রাম। এটা করলে 5.55। এটা একটা শর্টকাট আর কি, এটা একটা শর্টকাট তুমি বলতে পারো। ওই যে শর্টকাটটা কই থেকে আসছে, 2 সেকেন্ড বেসিকটা দেখলেই তোমরা সবাই বুঝে যাবে যে শর্টকাটটা ওইখান থেকে আসলে নেওয়া হয়েছে, আর কিছু না। কিন্তু আমাদের এই শর্টকাটই বলো আর উপরেরটা বলো, কিন্তু আমাদের একাডেমিকে আসলে আমরা এই নিয়মে করব না। করলে যে ক্ষতি আছে তা না, কিন্তু কিছু কিছু স্যার এই নিয়মটা যেহেতু বইয়ে দেওয়া নেই, এইটা সম্পর্কে অতটা অবগত নন, সেজন্য এই নিয়মটা প্রিফার করেন না। তাদের একটা ট্রেডিশনাল নিয়ম আছে যেগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে, যে ট্রেডিশনাল নিয়মটা সেজন্য তুমি শিখে রাখতে পারো, সেটা শিখে রাখবা আর কি। সেটা হচ্ছে সূত্র দিয়ে করা। প্রথম কথা হচ্ছে, প্রথমে তোমার যেই দেখবা যে কত ডিগ্রিতে তোমার তাপমাত্রা এই ইয়াটা দেওয়া আছে, দ্রবণটা দেওয়া আছে, অথবা তোমার দ্রবণের যে পরিমাণ সেটা কত ডিগ্রিতে দেওয়া আছে, 50 ডিগ্রিতে। তাই 50 ডিগ্রিতে সূত্রটা বসাবা। 50 ডিগ্রি সেলসিয়াসে সলিবিলিটি সমান m/m - m ইন্টু হচ্ছে 100। তাহলে 50 ডিগ্রিতে দ্রাব্যতা কত? 80। দ্রবের পরিমাণ আমরা জানি না, কিন্তু দ্রবণের পরিমাণ 50 গ্রাম ছিল, সেইখানে আমরা দেখব যে কি পরিমাণ দ্রব্য এখানে আছে। এটা একবারেই এম এর মান বের করে ফেলি। এম এর মান হবে 80 ইকুয়াল তাহলে আমাদের আসতেছে 50 মাইনাস m ইন্টু হচ্ছে 100, তাহলে আমাদের আসে 22.22 গ্রাম আমাদের সর্বোচ্চ থাকতে পারবে। এই সম্পৃক্ত দ্রবণে সর্বোচ্চ 22.22 গ্রাম থাকতে পারে। তো এই সম্পৃক্ত দ্রবণে দ্রাবক কতটুকু আছে? দ্রাবকের পরিমাণ কতটুকু? দ্রাবকের পরিমাণটা হইল দেখো যে মানে তোমার দ্রবণ যে আছে 50 গ্রাম, 50 গ্রাম থেকে তুমি দ্রবের পরিমাণটা মাইনাস করো, তাহলে তুমি দ্রাবকের পরিমাণ পেয়ে যাবা। তাহলে কিসের পরিমাণ পেয়ে যাবা বলো তো? দ্রাবকের পরিমাণটা পেয়ে যাবা। 50 মাইনাস যদি তুমি অ্যান্সার করো, তাহলে 27.78 গ্রাম এই পরিমাণ হচ্ছে তোমার কাছে দ্রাবক আছে। এরপরে চলে যাবে এর পরের তাপমাত্রায়।
ওই যে আরেকটা তাপমাত্রায়, যেটা তাপমাত্রায় পরে আনতে বলছে। এখন এই তাপমাত্রায় সর্বোচ্চ কত গ্রাম দ্রব থাকতে পারবে কোন দ্রাবকে? তুমি যখন টেম্পারেচার চেঞ্জ করছো, দ্রাবক তো আর চেঞ্জ হয় নাই, তার মানে দ্রাবকের পরিমাণ আমি এটাই ধরবো, দ্রাবকের পরিমাণ আমরা এটাই ধরবো। তার মানে এইবার আমরা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এইবার আমরা দ্রবের পরিমাণ জানতে চাই। দ্রবের পরিমাণ মানে এম এর পরিমাণ আমরা জানতে চাই। এম এবার জানতে চাই। তো এম এর পরিমাণ যদি এবার আমরা জানতে চাই, আগের এমটা, আর এইখানে তো নিচে থাকবে দ্রাবক, তাই না? দ্রাবকের পরিমাণ থাকবে, তাহলে এম মাইনাস এম এর পরিমাণ ইন্টু হচ্ছে 100। একটা জিনিস আমাদেরকে প্রথমেই লিখে ফেলতে হবে, সেটা হলো দ্রাব্যতা একটা 60, আর এখানে দ্রাবকের পরিমাণ এখানে যত ছিল এখানেও তত, মানে ওই একই গ্রাম দ্রাবকে আমার যখন টেম্পারেচার আমরা চেঞ্জ করি, একই পরিমাণ দ্রাবকে কি পরিমাণ দ্রব্য উপস্থিত থাকতে পারে সেটা আমরা বের করি। তা দ্রাবক যখন ওই টেম্পারেচারে বের করে ফেলছি, এই দ্রাবকটাই আমি ব্যবহার করে দ্রবের পরিমাণটা বের করব। তার মানে দ্রাবকের পরিমাণটা কিন্তু সেম রাখবো, এই পরিমাণটা আমরা সেম রাখবো। এইখান থেকে আমরা দ্রবের পরিমাণটা বের করব, যে কত গ্রাম দ্রব্য এই সময় থাকতে পারবে। তাহলে এখানে কি আসবে? এখানে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 60 ইকুয়াল এম বাই 27.78 ইন্টু হচ্ছে 100, 16.67 গ্রাম, এটা হচ্ছে দ্রব্য। তো দেখো আমরা যেটা পেলাম সেটা হলো যে এই টেম্পারেচারে, এই যে আগের যে টেম্পারেচারটা আছে, কি হলো 16 কেন হলো? ফিফটি গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করলে কত গ্রাম দ্রব্য বেরিয়ে আসবে? তাহলে দ্রাবকের পরিমাণ কত? দেখো তো সব ক্লিয়ার আছে কিনা। ওকে, ঠিক আছে, ক্লিয়ার আছে। তো দেখো আগে আমাদের ইয়েটা ছিল কত? আগে আমাদের দ্রব্যটা ছিল কতটুকু বলো? আগে আমাদের দ্রব্যটা ছিল কতটুকু? এইটা। আর এখন দ্রব্য থাকতে পারবে কত? এত। তার মানে 50 ডিগ্রিতে সর্বোচ্চ দ্রব্য থাকতে পারবে 22.22 গ্রাম। আবার সেটাই 30 ডিগ্রিতে, 30 ডিগ্রি না 20 ডিগ্রি, আচ্ছা 30 ডিগ্রি হবে। এটা 30 ডিগ্রিতে আনলে সেই দ্রব্যের পরিমাণ কমে যাচ্ছে, এটা সর্বোচ্চ থাকতে পারবে এটা। তাহলে দ্রব্য বেরিয়ে আসবে কতটুকু বলো? দ্রব্য বেরিয়ে আসবে কতটুকু? 22.22 মাইনাস 16.67 এত গ্রাম। 22.22 মাইনাস 16.67, 5.55 গ্রাম। বুঝছো? ক্লিয়ার হইছ? বলো ক্লিয়ার কিনা। এই কোশ্চেনটা তোমার লিঙ্কন স্যারের বইয়েও আছে, আবার কুয়েটে আসছে। চমৎকার একটা কোশ্চেন। গ্লুকোজ একটি তাপহারী দ্রব্য, গ্লুকোজ একটা তাপহারী দ্রব্য। 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে দ্রাব্যতা দেওয়া আছে 45.5, এটা দেওয়া আছে 45.5 হচ্ছে দ্রাব্যতা দেওয়া আছে। এ তাপমাত্রায় আপেক্ষিক গুরুত্ব 0.95। এ অবস্থায় গ্লুকোজের এত ml সম্পৃক্ত দ্রবণকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এততে পরিণত করা হলে, এটা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লুকোজের দ্রাব্যতা কত? আগে বলো, তাপহারী দ্রব্য মানে কি? যেটা তাপমাত্রা বেশি তাতে দ্রাব্যতা বেশি। তার মানে 100 ডিগ্রিতে যে দ্রাব্যতা, তার মানে 10 ডিগ্রিতে দ্রাব্যতা কম। ধরে নিলাম 10 ডিগ্রির দ্রাব্যতা হচ্ছে এস হচ্ছে দ্রাব্যতা। বুঝছো? 10 ডিগ্রিতে দ্রাব্যতা হচ্ছে এস। ওকে, তাহলে এখন আমরা কি পাচ্ছি ভালো করে বুঝো। কি পাচ্ছি এখানে? আমাদের প্রথমত দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দ্রাব্যতা, আবার আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, এখানে ml দেওয়া আছে। যেহেতু এখানে তোমার দ্রাব্যতা দেওয়া আছে গ্রাম পার 100 গ্রাম দ্রাবকে, তাহলে ml দিয়ে আমার কাজ নেই, এটাকে আগে গ্রামে কনভার্ট করে নিতে হবে। তাহলে দ্রবণের ভর মানে যেটা m, সেটা হচ্ছে m ইকুয়াল রো ভি। তাহলে 250 ml গুণন রো মানে 0.95 গ্রাম পার ml,
বলিও না কিভাবে আসলো গ্রাম পার এমএল, বলবা? এটা কি এটা কি আপেক্ষিক গুরুত্ব মানে কি গ্রাম পার এমএল এককে ঘনত্ব, তাই না? তাহলে এমএল এমএল কাটা যাচ্ছে, তাহলে কত গ্রাম আসে? 250 ইন্টু 0.95, 23750 এত গ্রাম। হ্যাঁ, কি হলো এটা? 23 মানে 237.5 এত এত হচ্ছে তোমার গ্রাম। এটা হচ্ছে দ্রবণের ভর। এখন দ্রবণের ভর তুমি যেহেতু পেয়ে গেছো, তুমি এখানে কি কি জিনিস তোমার দেওয়া আছে ভালো করে খেয়াল করো। এখানে একটা জিনিস দেওয়া আছে যে এত গ্রাম অধক্ষেপ পড়ছে। আমি যদি একাডেমিক নিয়মে যদি করি, অ্যাডমিশন নিয়মে করলে কিন্তু অঙ্কটা সহজ বেশি। মানে অ্যাডমিশন নিয়মে করলে এটা কিন্তু খুবই সহজ। কিভাবে সহজ বলো তো? আমাদের অ্যাডমিশন নিয়মে আমরা একটা সূত্র বললাম না একটু আগে, যে কতটুকু অধক্ষেপ পড়ে, এই অধক্ষেপের পরিমাণ ইকুয়াল S1 মাইনাস S2 ডিভিশন 100 প্লাস S1 ইন্টু হচ্ছে এম এর মান। এটা পড়লাম না একটু আগে? তাই এই মানটা যদি আমি এখানে বসাই দিই, যে অধক্ষেপ পড়ছে হচ্ছে 11.5, মানে 10 ডিগ্রিতে দ্রাব্যতা বের করতে বলছে, এটা আছে 45.5, 10 ডিগ্রিতে দ্রাব্যতা বের করতে বলছে S2 মনে করো, এটা দ্রাব্যতা বের করতে বলছে, এটাকে যদি S2 ধরি, তাহলে 100 প্লাস S1 মানে 100 প্লাস S1 মানে 45.5, বুঝছো? এইটা তারপরে মানে তোমার শীতল করছে তো নাকি, এই অবস্থায় গ্লুকোজকে সম্পৃক্ত 10 ডিগ্রি শীতল করলা, ওকে। ইন্টু হচ্ছে তোমার এম মানে হচ্ছে তোমার কত গ্রাম? 237.5। এটা তুমি বসাই দিলা। এটা বসাই দিলে তোমার এখান থেকে S2 এর মান যেটা পাবা সেটাই কিন্তু তোমার অ্যান্সার হবে। এটা কিন্তু অ্যাডমিশনের নিয়মটা এতটাই সহজ, অ্যাডমিশনের নিয়মটা তোমার এতটাই সহজ, কিন্তু একাডেমিকে আমার থেকে ভেঙে ভেঙে করতে হবে, একটু ভেঙে ভেঙে করতে হবে। ওটা আমি একটু দেখাই দিচ্ছি ভাঙাটা। 45.5 মাইনাস S2 ডিভিশন 100 প্লাস 45.5 ইন্টু হচ্ছে তোমার 237.5, এটার অ্যান্সার আসে 38.45। এত হচ্ছে দ্রাব্যতার পরিমাণ, বুঝছো? তো এটা হচ্ছে অ্যাডমিশন নিয়ম, মানে এটা আমাদের অ্যাডমিশনের জন্য প্রযোজ্য। কিন্তু আমরা যদি একাডেমিকের কথা যদি বলি, তাহলে আমাদের সূত্র ইউজ করা লাগবে, মেইন সূত্র। তো এই সূত্রগুলো যে আমরা ইউজ করব, সেটা কিভাবে করে ইউজ করব? দেখো, একটাতে যে দ্রাব্যতা দেওয়া আছে, যেই মানে 100 ডিগ্রিতে যে দ্রাব্যতা দেওয়া আছে, এই জায়গায় তুমি যদি সলিবিলিটি সূত্রটা বসাও, m মাইনাস এম বাই 100, এই যে m বাই m মাইনাস m ইন্টু 100, এখানে এটার মান দেওয়া আছে 45.5। m এর মান তুমি জানো না, কতটুকু পদক্ষেপ পড়বে তুমি, মানে কতটুকু সর্বোচ্চ দ্রব্য এটা পরিমাণ জানো না। বড় হাতের m তুমি জানো, বড় হাতের m কত? বড় হাতের m এর মানে এই যে 237.5 মাইনাস m ইন্টু 100। তাহলে এখান থেকে তুমি m এর মান বের করো, কত গ্রাম দ্রব্য সর্বোচ্চ থাকতে পারে। তাহলে 45.5 ইকুয়াল x বাই 237.5 মাইনাস x ইন্টু হচ্ছে 100। তাহলে কত আসে? 74.26975। এগুলো যাই হোক, এত হচ্ছে গ্রাম। এত গ্রাম থাকতে পারবে, কোথায় থাকতে পারবে বলো তো? মানে এই গ্রামটা যে থাকতে পারবে সর্বোচ্চ তোমার ওই যে 237 গ্রাম বা 250 ml দ্রবণে সর্বোচ্চ, মানে অ্যাকচুয়ালি সম্পৃক্ত দ্রবণ এই তৈরি করার ক্ষেত্রে। এখন আমরা যেটা বুঝতেছি সেটা হলো এরকম, যে আমরা যেই দ্রাব্যতাটা যেটা পাবো, দ্রাব্যতাটা তো অত গ্রাম সর্বোচ্চ থাকতে পারবে, তাই না? যদি কোনো একটা দ্রাব্যতা দেওয়া থাকে, তো সেইখান থেকে আমরা কিভাবে করে মানটা বের করবো বল? এবার কিভাবে মানটা বের করা যাবে? কোনো কনসেপ্ট? প্রথমত দেখো যে আমাদের
যেহেতু অধক্ষেপের পরিমাণটা দেয়া আছে, তার মানে ডেফিনেটলি এই এই যে 100 ডিগ্রিতে যে দ্রাব্যতাটা আছে, মানে 100 ডিগ্রিতে যেই পরিমাণ থাকতে পারতো তার চেয়েও ওই পরিমাণ কম থাকতে পারবে দ্রব। তার মানে আমরা বলতে পারবো যে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্রব থাকতে পারবে কতটুকু? দ্রব দ্রব থাকতে পারবে ওই পরিমাণ কম, মানে 74.2697 মাইনাস 11.5 গ্রাম, এই পরিমাণ কম থাকতে পারবে। তাহলে আমরা পাচ্ছি 74.26797 মাইনাস 11 পয়েন্ট কত, 11.5, তাহলে 62.7696 গ্রাম, এত গ্রাম দ্রব। তো আমরা এখান থেকে যদি দ্রাব্যতার ফর্মুলাটা বসাই, S ইকুয়াল m মাইনাস m ইন্টু 100, এটা যদি বসাই তাহলে এটার মান হচ্ছে 62.7697। আর দ্রাবকের পরিমাণ কত বলো? এই দ্রাবকের পরিমাণ কত দাঁড়াবে? দ্রাবকের পরিমাণটা যেটা দাঁড়াবে সেটা হলো 237, ভুল করি নাই, মানে ওইটা মানটা আমি ক্যালকুলেটরে ভুল বসাচ্ছি, 237 মাইনাস এটা কত, 74.26975, এত গ্রাম। তাহলে এত গ্রাম হচ্ছে তোমার দ্রাবক। তাহলে আমাদের যেটা আসবে 237.5 মাইনাস 74.29775, ওকে, এটা আসবে 163.23, এটা আসবে 163.23, তাহলে কত আসে? 62.7677 ভাগ 163.23 ইন্টু 100, ঠিক আছে, এই তো একই অ্যান্সার আসবে। ওকে, বুঝছো? ক্লিয়ার? মানে এই জিনিসটা কিন্তু প্রতিবার ঠিক করিও আর কি, এইটা কিন্তু ভুল করা যাবে না। এই যে এটা এই অঙ্কের এই নিয়মের একটা বড় জিনিস হচ্ছে, প্রথম ক্ষেত্রে যেই দ্রাবক থাকবে ওই দ্রাবকই এখানে ইউজ করতে হবে, দ্রাবকটা। কারণ তুমি যখন টেম্পারেচার কমাইছো তোমার তো দ্রাবক পরিবর্তন হয় নাই, যখন টেম্পারেচার তুমি কমাচ্ছ তখন তো দ্রাবক পরিবর্তন হয় নাই, দ্রাবকের পরিমাণ তো সেমই আছে। টেম্পারেচার কমাইছো মানে কি, তোমার দ্রবটা মানে দ্রাবকের মধ্যে যতটুকু দ্রবীভূত ছিল সেইটাতে অধক্ষেপ পড়তেছে, দ্রাবক তো আর চেঞ্জ হচ্ছে না। কথা কি বুঝেছো? ক্লিয়ার? তো দ্রাবক কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্লিয়ার? বুঝেছো? সবাই পারবা? তো এইরকমের সেম টু সেম অঙ্ক আমরা কত গ্রাম উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় আনলে কত গ্রাম কেলাসিতে হবে, এই অঙ্ক করে ফেলছি ইতিমধ্যে, এটা তোমরা করে ফেলবা। আর এখানে কি আছে, 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত করতে কি পরিমাণ দ্রব কেলাসিত হবে, সেম জিনিস। যে এইটাতে আছে কি তোমার 60 আর এইটাতে আছে 40, তাহলে তুমি সংক্ষিপ্ত নিয়মেই বের করে ফেলো কত গ্রাম অধক্ষেপ পড়বে, কত গ্রাম বলো, সংক্ষিপ্ত নিয়মে বের করো, অধক্ষেপ পড়বে বা কেলাসিত হবে। তাহলে 60 মাইনাস হচ্ছে 40, তোমাকে 50 থেকে 25-এ আনতে চাইছো, তাহলে 100 প্লাস 60 ইন্টু হবে কত গ্রাম, ইয়ের কি অবস্থা, কত গ্রামকে, 100 গ্রামকে ইন্টু হবে 100, শেষ। অ্যান্সার কিন্তু এটাই। আমি সংক্ষেপে করে ফেললাম, তোমরা বড় নিয়মে করে ফেলিও, এটা বড় নিয়মটা তোমাদের জন্য SW, বুঝেছো? ক্লিয়ার? তো এইবার আমরা চলে যাব দ্রাব্যতা এবং চাপ। এটার মধ্যে দ্রাব্যতা এবং চাপ, এই জিনিসটা দ্রাব্যতা চাপের উপর নির্ভরশীল। চাপ যত বাড়াবা দ্রাব্যতা বাড়বে, চাপ বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, বুঝছো? চাপ বাড়ালে দ্রাব্যতা বাড়ে, মানে কিসের দ্রাব্যতা বাড়ে? কোনো একটা লিকুইডের মধ্যে বা কোনো একটা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা এর চাপের সমানুপাতিক। কোনো একটা তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা এর চাপের সমানুপাতিক। কোনো একটা দ্রবণে যে গ্যাস যে দ্রবীভূত হবে, কোনো একটা দ্রবণের মধ্যে কোনো একটা গ্যাসের দ্রাব্যতা, এটা হচ্ছে চাপের সমানুপাতিক, নির্দিষ্ট তাপমাত্রায় এটা হচ্ছে চাপের সমানুপাতিক, বুঝছো? তাহলে মনে রাখবা যে কি বললাম বলো, এই যে দ্রাব্যতাটা যে আছে, সলিবিলিটিটা, এটা কার সমানুপাতিক? চাপের সমানুপাতিক।
এটা এটা কার দ্রাব্যতা? কোনো গ্যাসের কোনো একটা দ্রবণের মধ্যে দ্রাব্যতা। এটাকে বলে হেনরির সূত্র। এটাকে কি বলে? হেনরির সূত্র। এ কারণে এই সূত্রের মধ্যে যেই কনস্ট্যান্টটা আছে সেই কনস্ট্যান্টটাকে বলা হয় হেনরিস কনস্ট্যান্ট, হেনরির কনস্ট্যান্ট, হেনরির কনস্ট্যান্ট বলা হয়। এখন তুমি দ্রাব্যতার এককের উপরে এবং চাপের এককের উপরে হেনরির কনস্ট্যান্টের একক ডিপেন্ড করবে। যেমন তোমাকে আমি যদি বলি দ্রাব্যতার একক মোলারিটি, এই দ্রাব্যতার একক যদি বলি মোল পার লিটার বা মোলারিটি, চাপের একক যদি আমি বলি এটিএম, তাহলে বলো তো হেনরির একক কী হবে? মানে ওই হেনরির ধ্রুবকের একক কী হবে? হেনরির ধ্রুবকের একক হবে মোল পার, তখন এটার একক হয়ে যাবে মোল পার লিটার পার এটিএম। মানে এটাকে এই পাশে নিয়ে আসলে দ্রাব্যতা ভাগ চাপ, দ্রাব্যতার একক মোল পার লিটার পার এটিএম হয়ে যাবে। তো চাপের উপরে ডিপেন্ড করতে, মানে এককগুলা এই দুটার উপরে ডিপেন্ড করছে যে এর একক কী হবে। এটা জিনিসটা এরকম। তো জিনিসটা অনেক সহজ, একটা অঙ্ক করলেই বুঝে যাবা যে এত ডিগ্রি এবং এত অ্যাটমসফিয়ার চাপে অক্সিজেনের দ্রাব্যতা নির্ণয় করো, যেখানে অক্সিজেনের ক্ষেত্রে এই যে দ্রাব্যতা, এই যে হেনরির ধ্রুবকের মান দেয়া আছে, আবার একটা চাপ দেয়া আছে। তাহলে আমরা চাপ থেকে দ্রাব্যতা যদি নির্ণয় করতে চাই তাহলে KH ইন্টু পি, তাহলে KH এর মান এই পার্টটাও গুহ স্যারের বইয়ে আছে, হাজারি স্যারের বইয়ে নাই। তো এই জিনিসটা এতটুকু তুমি মানে যতটুকু জানা দরকার অতটুকু আমি জানাই দিচ্ছি তোমাদের। তো দেখো KH এর মান যে আছে, KH এর মান দেওয়া আছে 1.38 ইন্টু 10⁻³ মোলারিটি পার হচ্ছে এটিএম ইন্টু এটিএম কত দেওয়া আছে? 0.98 এটিএম। তুমি অবশ্যই এই দুইটা ইউনিট একই রেখে কেটে দিলে তুমি মোলারিটি এককে পেয়ে যাবে। এটা মান যত আসতেছে এটা মোলারিটি এককে তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে 1.38 ইন্টু ইন্টু হচ্ছে 10⁻³ ইন্টু 0.98, তাহলে 1.3524 ইন্টু 10⁻³ মোলার এককে তুমি দ্রাব্যতা পেয়ে যাবে। তো দ্রাব্যতার মানে কনসেপ্টের যেগুলো অঙ্ক আছে এগুলো আমাদের শেষ হয়ে গেল। এরপরে আমাদের শুরু হবে দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এবং হচ্ছে আমাদের অধকে পড়বে কি পড়বে না, সিলেক্টিভ প্রিসিপিটেশন, সময়ায়ন প্রভাব, এগুলো। এই পার্টটা আরও বেশি ইম্পর্টেন্ট এখন থেকে আমরা যেই পার্টটা করব। তো আমরা এখন লাইভ থেকে বিরতি নিচ্ছি, আমরা আবার লাইভে এসে বাকি পার্টটা করা শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।